আচ্ছা, হাঁটু ব্যথা নিয়ে তো আমার খুব জেরবা, তাই তো? খুব হাঁটু ব্যথা নিয়ে সমস্যা হয় আমাদের, ঠিক করতেই পারি। কিন্তু ওই যে আমি বললাম যে 40 থেকে 40-এর উপরে মানুষদের এটা হচ্ছে, তাহলে এই টাইমে কি হচ্ছে? কিন্তু আমরা আগে আলোচনা করেছি, এখানে সবাই জানি, নতুনদের জন্য একটু বলি ছোট করে। তাহলে এই যে বয়স 40-এর পরে এই টাইমে কি হয়? কারো বাবা মারা গেল, কারো মা মারা গেল, এগুলো হচ্ছে ইয়ংদের ক্ষেত্রে। যারা দেখা গেল 40-এর পরে, যারা দেখা গেল ওই বয়সে, তাদের কোনো ছেলে বা মেয়ের বিয়ে হয়ে গেল, একটাই মেয়ে ছিল, বিয়ে হয়ে চলে গেল, তাহলে এখন স্বামী স্ত্রী দুজন বাড়িতে পড়ে গেল। বা ছেলে ছিল একটাই, সে বাইরের কাজের জন্য চলে গেল, বাইরে চাকরি, তাহলে বাবা মা বাড়ি পড়ে আছে। তাহলে এখন কি হচ্ছে? এই বয়সের পরে কিন্তু আস্তে আস্তে যে পরিবেশ, যে বাড়িতে সে থাকছে, বাড়িটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। তাহলে হয়তো তার স্বামী মারা গেল, ছেলে ছেলে বৌমা আছে, তারা আলাদা আলাদা হবে, তাহলে একা হয়ে গেল। তাহলে একটা এমটি নেস্ট ফিল হচ্ছে, একাকিত্ব ভাব। তাহলে বলছে যে পেন ইজ দ্য প্রক্সি অফ ডিপ্রেশন। তাহলে ডিপ্রেশন তো আসছে এই টাইমে। এই যে যে বয়সটা বললাম, যে এই বয়সের পরের থেকে তার হাঁটু ব্যথা বাড়ছে। আমার তখন 30 বছর বয়স, হাঁটু ব্যথা তো নেই। কিন্তু যখন 40-50-এ আসছে, তখন আমার হাঁটু ব্যথা আসছে। তার মানে কি ডিপ্রেশনে তখন আস্তে আস্তে মানুষ জড়াচ্ছে। তখন চাকরি করে, অবসর হয়েছে, 60 বছর হয়েছে, অবসর প্রাপ্ত, এবার আর কোনো কাজ নেই, রোজ সকালে ট্রেন ধরতে হচ্ছে না। এবার কি হচ্ছে? প্রচন্ড খিটখিটে হয়ে গেল, না বাড়ির মনে হয় কেউ আমার আর ভালো চোখে দেখে না, আমার আর কোনো গুরুত্ব নেই। তাহলে বয়স্ক মানুষ খিটখিটে এবং বাচ্চারা খিটখিটে, দুটো কিন্তু ডিপ্রেশনের ব্যাপার। ঠিক আছে? বলছি খিটখিটে ডিপ্রেশন কেন খিটখিটে হবে? ডিপ্রেশন তো মন মরা ভাব, চুপচাপ থাকবে, কারোর সাথে কথা বলতে ভালো লাগবে না, যেহেতু বেশি খিটখিটে। তাহলে বাচ্চারা খিটখিটে এবং বয়স্করা খিটখিটে, দুটোই কিন্তু ডিপ্রেশনের ভাব। কারণ কি? একদিন সে সকালে 6টার সময় ট্রেন ধরতো, রাত্রি 8টার সময় বাড়ি আসতো, পরে দীর্ঘ 20 বছর 25 বছর তার এটাই রুটিন চলেছে। আজকের থেকে তারা চাকরি নেই, তাহলে বাড়ি থাকতে হবে। বাড়ি থেকে আবার কি সকালে ঘুমিয়ে উঠে আর কোনো কাজ নেই, বাড়ির লোকরা সমস্ত কাজ করে যাচ্ছে, ওনার সাথে তাল দেওয়ার মতো কেউ নেই। উনি ওনার মতো বসে বিবার করছে, চা খাচ্ছে, খাওয়ার টাইমে খাওয়া খাচ্ছে। না, বাড়ির লোক যেমন আমার ঠিকমতো দেখভাল করছে, আমার ওনার দামই নেই বাড়ি। এটা মনে হতে তৈরি হবে স্বাভাবিক। এইবার যদি সেটা তার কাটাতে হবে, তার একটা ক্রিয়েটিভিটি করতে হবে, নতুন কোনো কাজের সাথে যুক্ত হতে হবে। গাছ লাগানো হতে পারে, বন্ধুদের সাথে আড্ডা মারা হতে পারে, বা নতুন কোনো জব, মানে কাজ বাজ জন্য একটা কিছু করতে পারে, কারণ টিউশন পড়াতে পারে বাচ্চাদের। এই করে যদি নতুন কিছুর মধ্যে সে ঢোকে, তবে তার এই ডিপ্রেশনটা কাটবে। আর যদি না ঢোকে, তাহলে কিন্তু এই ডিপ্রেশন চলতে চলতে এইবার তার মনের ব্যথা তৈরি হলো, মনের ব্যথা শরীরের ব্যথার রূপে ট্রান্সফার হবে। হাঁটু ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, শরীরে ম্যাজ ম্যাজ ভাব লাগছে, ঘুম আসছে না রাত্রে, খিদে কমে গেছে, পায়খানা ঠিক মতো পরিষ্কার হচ্ছে না, নানা রকম কমপ্লেন তৈরি হবে। আর কমপ্লেন তৈরি হওয়ার মূলে কিন্তু ওই ডিপ্রেশন। ঠিক আছে? ওই জায়গাটা আমাদের ধরতে হবে, যে মানুষটা কিসের মধ্যে দিয়ে চলছে এখন। তাহলে এটা যদি ধরতে পারি, তাহলে কিন্তু এই যে হাঁটু ব্যথা বললাম আমি, তাহলে ওই যে বয়স, ওই বয়সের পরের থেকে তো বাড়ছে, তার মানে একটা এমটি নেস্ট ফিল হচ্ছে, ওই জায়গাটা আমাকে ক্লিয়ার করতে হবে। আচ্ছা, আপনার এখন কি নিয়ে টেনশন হচ্ছে বেশি? কি নিয়ে সমস্যা বাড়িতে, বা পাড়া প্রতিবেশীর সাথে, বা কারোর সাথে কি নিয়ে সমস্যা চলছে? কি নিয়ে টেনশন হচ্ছে আপনার? এই যদি জিজ্ঞাসা করি, তাহলে কিন্তু একটা গল্প বেরিয়ে যাবে। সেই গল্পটা আমাদের শুনতে হবে, এবং গল্পের মধ্যে দিয়ে আমাদের কিন্তু মেডিসিনে আসতে হবে। ঠিক আছে? এই যে এমটি নেস্টের কথা বললাম, যে একাকিত্ব ভাব, এটা যদি হয়, তাহলে একাকিত্ব ভাবের মধ্যে ডিপ্রেশন। ডিপ্রেশনের মধ্যে আমাদের কোন কোন মেডিসিন গুলো ডিপ্রেশনকে কভার করছে, এই যে এতগুলো মেডিসিন লিখে দিলাম, এটা অনেক মেডিসিন আছে রুব্রিকের মধ্যে, একটা দুটো তো না। এখানে ম্যানিয়ার রুব্রিক মেডিসিন আসবে, অ্যাংজাইটি রুব্রিকও আসবে, ডিপ্রেশনের রুব্রিকও আসবে, এই মেডিসিন গুলো আসবে। তাহলে আমার কিন্তু ভাগ করে নিতে হবে, যে পেয়ে এই মানুষটা যে এই বয়স, তারপরে তার এটার মধ্যে পড়লো, পরে তার অ্যাংজাইটি হলো না, ডিপ্রেশন হলো না, ম্যানিয়া হলো। কেউ দেখা গেলো কোনো কথাই বলতো না, এখন দেখা গেলো প্রচন্ড পরিমাণে কথা বলে, যে যাচ্ছে তাই ডেকে কথা বলছে, এই তুই কি করছিস, তুই মানে আরো উচ্চ স্বরে কথা বলছে। তার মানে কি? এই যে চাকরি চলে গেল, বা ছেলে বাইরে চলে গেল, বা তার কেউ মারা গেল, এরপরের থেকে তার কিন্তু একটা ম্যানিয়া ডেভেলপ করে গেল। তাহলে তারা কিন্তু নেট্রামিক সালফার দিলে আর কাজ হচ্ছে না, তাই কিন্তু তারা ম্যানিয়ার ওষুধ দিতে হবে। কারণ নেট্রামিক সালফার দুটোই কিন্তু ডিপ্রেশনের মেডিসিন। ঠিক আছে? এবং যেহেতু এই বয়সটা ডিপ্রেশনের জন্য, যার জন্য আমরা যদি রুব্রিক খুঁজি, যে স্টিফনেস নি রাইজিং ফ্রম সিটিং অ্যাগ্রাভেশন, তাহলে তার হয়তো ম্যানিয়া ডেভেলপ করেছে, কিন্তু আমরা ওটা ধরেই নেট্রামিক বা সালফার দিচ্ছি, কারণ আমরা তো ম্যানিয়া বুঝি না, কারণ আমরা ওই দিকটা পড়িনি, সাইকোলজি আমরা পড়ি। বা এইটা যে ডাক্তাররা এই মানে সাইকোলজির মধ্যে দিয়ে আসেনি, হোমিওপ্যাথি ডাক্তার, তারা কিন্তু এই সিমটম ধরেই সালফার নেট্রামিক দেবে, তাদের কিন্তু কাজ ওই 1 সপ্তাহ বেশি থাকবে, কারণ তারা তো ওই জায়গাটা কভার করতে পারছে না। যদি আমরা ওই জায়গাটা কভার করে একটা ম্যানিয়ার মেডিসিন ভেটামেলবাম দিই,
তাহলে কিন্তু নেট্রাম দেওয়ার পরে যদি তাদের ম্যানিয়া কমে গেল, এবার তাকে সালফার নেট্রামিক দিলাম, তাহলে কিন্তু তার অনেক লংজিভিটি বেশি হবে, ব্যথা যন্ত্রণা অনেক কম থাকবে। তাহলে এই জায়গাটা বুঝতে গেলে কিন্তু সাইকোলজি বুঝতে হবে। হাঁটু ব্যথা কমিয়ে দেবো, সাইকোলজি বুঝবো না, এটা কিন্তু হবেই না। কারণ পেন ইজ দ্য প্রক্সি অফ ডিপ্রেশন, এটা মাথায় সবসময় আছে। বেশিরভাগটা 80% ডিপ্রেশন, 20% অ্যাংজাইটি এবং ম্যানিয়াতে আসবে। 45 থেকে 50 বলছে যে 45-এর উপরে বা 40-এর উপরে হাঁটুর সমস্যাটা বেশি আসছে। এই যে টাইমটা, এই টাইমটায় কি হচ্ছে যদি আমরা সাইকোলজি দেখি, এই টাইমে কি হচ্ছে? বেশিরভাগটা আমরা এখানে কিন্তু সাইকোলজি নিয়ে আলোচনা করছি। প্যাথোলজি তো অবশ্যই থাকবে, তার সাথে কিন্তু সাইকোলজিটা দরকার। যে একটা মানুষকে বলছে ম্যান অ্যাজ এ হোল, পুরোটা নিয়ে ভাবতে হবে। সেখানে সাইকোলজি থাকবে, প্যাথোলজি থাকবে, অ্যানাটমি থাকবে, সমস্ত কিছু নিয়েই আমরা মানুষটাকে দেখবো। শুধুমাত্র ওই সিমটম দেখে কিন্তু কাজ করলে আমাদের চলবে না। সিমটম তো অবশ্যই আসবে, এইগুলো সব সিমটম। এই যে আমি যেটা লিখলাম এগুলো সব সিমটম, কিন্তু এই সিমটমের মধ্যে আমাদের অ্যানালাইসিস করতে হবে যে আমরা কোন ওষুধটাকে দেবো। সেইটাকে অ্যানালাইসিস করতে গেলে কিন্তু আমাদেরকে এইগুলো ভাবতে হবে। ঠিক আছে? তাহলে মেন আজকে শুধু হাঁটু, এখানে কোমরও হচ্ছে না, হাতও হচ্ছে না। ঠিক আছে? এই 6টা যে রুব্রিক আমি লিখেছি, এই 6টা রুব্রিকের মধ্যে মোটামুটি এর বাইরে আরো আছে, কিন্তু মেন আমরা যেটা পাই, যেটা বলছে যে স্টিফনেস হয়ে যাচ্ছে, মানে এই জায়গাটা হাঁটুটা হচ্ছে স্টিফ হয়ে যাচ্ছে। টান করতে গেলে কষ্ট হচ্ছে, ভাঁজ করে অনেকক্ষণ ভাঁজ করে আছে, টান করতে কষ্ট, পায়খানা বসছি উঠতে গেলে কষ্ট, শুয়ে আছি শুয়ে পা ফেললে কষ্ট, মানে যারা মূল কথা হচ্ছে স্টিফ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে। ঠিক আছে? তাহলে বলছে এক্সট্রিমিটিস এর মধ্যে যেটা আমাদের রুটিনে যদি আমরা যাই, এক্সট্রিমিটিস, যেটা ইএক্সটি মানে এক্সট্রিমিটিস। ঠিক আছে? এক্সট্রিমিটিস চ্যাপ্টারে যেতে হবে আমাদের, সেখানে গিয়ে স্টিফনেস, এক্সট্রিমিটিস, তারপরে স্টিফনেস, তারপরে যে নি জয়েন্ট, নিতে গিয়ে এবার কখন বেশি হচ্ছে বলছে রাইজিং ফ্রম সিটিং অ্যাগ্রাভেশন, মানে বসেছিলাম, বসে থেকে উঠতে গেলাম, তাহলে বসে উঠতে গেলাম সঙ্গে সঙ্গে আর উঠে একসঙ্গে হাঁটতে পারছি, 1 মিনিট দাঁড়াতে হচ্ছে, তারপরে আস্তে আস্তে পা ফেলে ফেলে এইবার আমি স্টিফ হয়ে গেছি, বসে উঠতে গিয়ে আমার কষ্ট হচ্ছে। তো বলছে রাইজিং ফ্রম সিটিং অ্যাগ্রাভেশন। এটা কিন্তু আমরা মানে যদি 100টা রুগী আসে তো আমাদের 60% রুগী কিন্তু এটাই পাবো। এটা তো এমন হয়ে যায় না, বসে এই যে পায়খানায় বসি, তাহলে উঠে আর এগোতে পারছি না, বসতে পারি কিন্তু উঠে আর সঙ্গে সঙ্গে হাঁটা যায় না, দাঁড়াতে হবে। এই রুগীটা কিন্তু আমাদের খুব কাজে লাগে। ওষুধের সংখ্যা খুবই কম আছে, এখানে 4টে মাত্র ওষুধ। এখানে আছে সালফার, মেটামিউর, মিউরিক অ্যাসিড, আর আছে অ্যাসপিরিন। 4টে মেডিসিন আছে। এই 4টে মেডিসিনের মধ্যে পরে বলছি কি কিভাবে ভাববো এগুলো, ঠিক আছে? নেক্সট বলছি যেটা হচ্ছে এক্সট্রিমিটিস, এক্সট্রিমিটিসের মধ্যে স্টিফনেস, নি কিসে বেশি হচ্ছে? হাঁটা চলায় বেশি হচ্ছে, ওয়াকিং অ্যাগ্রাভেশন। ঠিক আছে? এটা একটা রুব্রিক আছে, এখানে কিছু মেডিসিন আছে, যদি আমরা এটা খুলি সেখানে দেখব কিছু মেডিসিন, পরে বলছি। নেক্সট বলছে এক্সট্রিমিটিস, স্টিফনেস, নি, ডাউন স্টাইং অ্যাগ্রাভেশন। যাদের এই সমস্যাটা বেশি হবে তারা কিন্তু সিঁড়িতে উঠতে কোনো কষ্ট হবে না, উঠে চলে গেল, নিচে নামতে গেলে কষ্ট হবে। ঠিক আছে? যদি বলে যে নিচে নামতে কষ্ট, তাহলে ওখানে আমাদের অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দুটো অপশন আছে রুব্রিকের মধ্যে, সেটা আমাদের দেখতে হবে যে কোনটা উঠতে গেলে কষ্ট, কোনটা নামতে গেলে কষ্ট। তারপরে বলছি আরেকটা যেটা আমাদের বলে যে একটা ওই উঠে হাঁটতে গেলে না কটকট করে আওয়াজ, হাড়ের মধ্যে কটকট, হাড়ের মধ্যে আওয়াজ হয় কটকট, তাহলে ক্র্যাকিং ইন জয়েন্ট আওয়াজ হচ্ছে। এক্সট্রিমিটিস এর মধ্যে যাবো, ক্র্যাকিং ইন জয়েন্ট, নি জয়েন্ট। এবার দুই সাইডে হতে হয়, রাইট এবং লেফট, দুটো সাইড আমরা দেখে নেবো যে কোন সাইডে হচ্ছে, ডান সাইডের পায়ে হচ্ছে না বাঁ সাইডের পায়ে হচ্ছে। আর যদি ক্র্যাকিং ইন জয়েন্ট ধরি, তাহলে নি জয়েন্ট ধরি, তাহলে পুরো ডান বা দুটোই হচ্ছে, তাহলে আমার দুটোই ধরবো, ডান বা ভাগ করার দরকার নেই। ঠিক আছে? নেক্সট বলছে এক্সট্রিমিটিস, ক্র্যাকিং ইন জয়েন্ট, নি, ওয়াকিং অ্যাগ্রাভেশন, মানে হাঁটা চলাই বিল, এটা সবথেকে বেশি বলি। ওটা তো জেনারেল রুব্রিক বললাম আমি যে এখানে জয়েন্টে আওয়াজ হচ্ছে কটকট, এটা জেনারেল রুব্রিক। কিন্তু কখন বেশি হচ্ছে? হাঁটা চলা করলেই বেশি হচ্ছে। আর একটা যেটা আমরা পাবো সেটা হচ্ছে বলছে হাঁটু ফুলে যায়, তো এত ব্যথা দেখে ফুলে গেছে, অনেক কিছু দেখায় ফুলে আছে, দুই হাঁটু ফুলা। তবে সেখানে ডান সাইড হতে পারে, বাঁ সাইড হতে পারে, দুই হাঁটু যদি থাকে তাহলে ডান বাঁ হাতে নি পর্যন্ত ধরবো। এক্সট্রিমিটিস হলেই নি, ধরলে দুই পায়ে আমার কভার হয়ে যাচ্ছে। আর যদি ডান সাইড হয় ডান সাইড রাইট ধরলাম, আর যদি বাঁ সাইড হয় লেফট ধরলাম, ওখানে কিছু মেডিসিন আমাদের আছে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের রুব্রিকের কথা। এই রুব্রিকগুলোই মেনলি কেন আসে? যদি আমরা প্র্যাকটিস অফ মেডিসিন করি, অনেক রাইটার আছে, ডেভিডসন, হ্যারিসন, অনেক আছে, কিন্তু ওই যে আমাদের কোনো কাজ হয়ে আসছে না, আমাদের তো রুব্রিকে কনভার্ট করতে হবে। তাহলে সেভিল আগে আমি বলেছিলাম, সেভিলস কি বলেছিল? সেভিলস যে রুব্রিকগুলো মানে যে
সিমটম গুলো নিয়ে হাঁটু ব্যথা দিয়েছিল, সেখানে কিন্তু উল্লেখ করেই বলেছিল যে হাঁটু ব্যথা রাইজিং ফ্রম সিটিং অ্যাগ্রাভেশন হবে। তাহলে এটা কিন্তু আমাদের রুব্রিকও আছে। তাহলে সেভিলস এর বইটা যদি আমরা পড়ি, তাহলে কিন্তু হাঁটু ব্যথার রুব্রিক কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। কি বলবো, সেভিলস? সেভিলস। এবং এই যে তিনটে রুব্রিক আমি বললাম উপরে, স্টিফনেস এর যে কথাটা, স্টিফনেস কিন্তু সিভিলস বলেছে স্টিফনেস এর সমস্যাটা হবে হাঁটু ব্যথায়, কিন্তু কোনো বইতে কিন্তু স্টিফনেস এর কথা বলে। তাহলে রুব্রিক গুলোর মধ্যে কি কি মেডিসিন আসতে পারে? প্রথমত চারটে বললাম আমি, যে নেপটামিউর, সালফার, মিউটিক অ্যাসিড, অ্যাসপিউল। মেডিসিন চারটে মেডিসিন কিন্তু ডিপ্রেশনে বেশিরভাগটাই কভার করে। নেপটামিউর, সালফার তো জানি আমরা ডিপ্রেশন কভার করছি। আর অ্যাসপিউলাসের ব্যবহার খুবই কম, যদি পাইলসের সাথে হচ্ছে তাহলে আমরা অ্যাসপিউলাস ভাবছি। আর মিউটিক অ্যাসিড ওই পায়খানা পর্যন্ত শক্ত হবে, এই হবে, দুর্গন্ধ হবে, এইসবগুলো উইকনেস থাকবে। হ্যাঁ, এইগুলোর জন্য মিউটিক অ্যাসিড আসবে। কিন্তু মেনলি নেপটামিউর, সালফারটাই বেশি ব্যবহার করা হয় এই ক্ষেত্রে যদি আমরা ডিপ্রেশন পাই করো। নেক্সট বলছে যে স্টিফনেস, ওয়াকিং অ্যাগ্রাভেশন, হাঁটাচলায় বেশি হচ্ছে। এইখানে দেখুন কিছু মেডিসিন আছে, বেলেডোনা আছে, কস্টিকাম আছে, ক্যালিবাইক্রোম আছে, লিগাম আছে, হাইড্রোলাক্টা আছে, পালসেটিলা আছে, সাইলেশিয়া। তাহলে এখানে বেলেডোনা কিন্তু স্যাঙ্গুইন ধরছি এবং একটুখানি ম্যানিয়া ভাব, এটা কিন্তু ডিপ্রেশন কম। কস্টিকাম ডিপ্রেস, লিগাম ডিপ্রেস, পালসেটিলা একটা হিস্টোনিক আছে, ঠিক আছে? এগুলো কিন্তু বুঝে আমাদেরকে ব্যবহার করতে হবে। যেটা বলছি নেক্সট হচ্ছে ক্র্যাকিং ইন জয়েন্ট, যেটা হচ্ছে হাঁটাচলায় বৃদ্ধি হচ্ছে। এখানে দেখুন কিছু মেডিসিন আছে, অ্যালুমিনা আছে। কোনটা 3 নম্বরে বললে? ক্র্যাকিং ইন জয়েন্ট, ও চল। অ্যালুমিনা দেখুন এখানে আছে। অ্যালুমিনা একটা আছে ডিপ্রেশনের মেডিসিন, ঠিক আছে? যেখানে দেখবেন যে হাঁটাচলায় বৃদ্ধি, কটকট করে আওয়াজ হচ্ছে, সফট টিস্যু কনস্টিটিউশন আছে, ঠিক আছে? সফট টিস্যু কনস্টিটিউশন কি জিনিস? পায়খানা নরম হচ্ছে, কিন্তু অনেকক্ষণ ধরে বসে থাকতে হচ্ছে ক্লিয়ার হচ্ছে না। পায়খানা নরম, পায়খানা শক্ত না, কিন্তু দেখো আমার ওই 15-20 মিনিট, আধা ঘন্টা বসে না থাকলে পায়খানা ক্লিয়ার হচ্ছে না। এটা সফট টিস্যু কনস্টিটিউশন, ঠিক আছে? আর্সেনিক আছে, আর্সেনিক ডিপ্রেশনের মেডিসিন। বেনজুইক অ্যাসিড কিছুটা ডিপ্রেস, বেশিরভাগটাই ম্যানিয়া, ঠিক আছে? এই অ্যাংজাইটি, ক্যালকেরিয়া কার্ভ আছে, অ্যাংজাইটি ডিপ্রেশন বেশি, অ্যাংজাইটি বেশি কিন্তু ডিপ্রেশনও আছে। কস্টিকাম ডিপ্রেশনের মেডিসিন, নাইট্রিক অ্যাসিড অ্যাংজাইটির মেডিসিন, নেপটামিউ ডিপ্রেশন, কপুলাস ইন্ডিকা কিন্তু একটু ম্যানিক মেডিসিন, ঠিক আছে? তাহলে এই মেডিসিনগুলো কিন্তু আমাদের আছে। তাহলে যদি ম্যানিক আছে, ক্র্যাকিং ইন জয়েন্ট হচ্ছে, তাহলে কিন্তু রাত্রে ঘুম ঠিক মতো হচ্ছে না, তাহলে যারা ম্যানিক হবে তাদের রাত্রে ঘুম দরকার নেই, কমপ্লেন করবে না। হ্যাঁ। হ্যাঁ, এত ঘুম আমার হয় না, অত কোনো আমার সমস্যা নেই, সারাদিন আমি তো র্যান্ডম কাজ করেই যাচ্ছি, ঘুম দিয়ে কি হবে, ঠিক আছে? এটা কিন্তু ম্যানিয়া, এদের ঘুমের প্রয়োজনই নেই, 2 ঘন্টা ঘুমানো মানে এনাফ এদের কাছে। তাহলে এই ধরনের পেশেন্ট যদি আমরা পাই, তাহলে কিন্তু পপুলার ইন্ডিকা এখানে ভাবতে পারি। এবং ক্র্যাকিং ইন জয়েন্টের মধ্যে মেন যে সাবরুব্রিক যেগুলো আমি বললাম, যে হাঁটাচলায় বৃদ্ধি বা ডাউন স্টাইল বা মানে অ্যাসেন্ডিং এ বৃদ্ধি, এসব ক্ষেত্রে যেসব মেডিসিন গুলো আছে সেখানে তো লাইকোপোডিয়াম নেই। কিন্তু যদি আমরা ক্র্যাকিং ইন জয়েন্ট মেন রুব্রিক দেখি, শুধু মানে ক্র্যাকিং ইন জয়েন্ট, সেখানে কিন্তু লাইকোপোডিয়াম আছে। এবং যদি আমরা লাইকোপোডিয়াম অন্যান্য সিমটম মেন্টাল পাই, তাহলে কিন্তু ক্র্যাকিং ইন জয়েন্টে লাইকোপোডিয়াম কিন্তু খুব ভালো কাজ করে। যদি সেখানে ওয়ার্কিং অ্যাগ্রাভেশনে লাইকোপোডিয়াম নাও থাকে, তবুও যদি তার মেন্টালি পেয়ে যায়, যে যেখানে দেখা গেল খুব রাগ হচ্ছে এবং সাথে দুঃখ হচ্ছে, ঠিক আছে? যদি মাইন্ডটা মিলে যায় তাহলে সেক্ষেত্রে ভালো কাজ করে। তাহলে এমন একটা পজিশনে সে রয়েছে, প্রচন্ড রাগ হচ্ছে, ঠিক আছে? কিন্তু বলার কিছু নেই, মনের মধ্যে দুঃখ হচ্ছে, ঠিক আছে? কারে বলবো? নিজের ছেলেই তো, রাগ হচ্ছে কিন্তু দুঃখ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? লাইকোপোডিয়াম আসবে। লাইকোপোডিয়াম অনেক বড় মেডিসিন, কিন্তু শর্টের মধ্যে বুঝতে গেলে কিন্তু এই কিছু কিছু সিমটম আমাদের বুঝতে হবে, তাহলে কিন্তু শর্টে বুঝতে হবে। নেক্সট বলছে যে এক্সট্রিমিটিস সলোইং নি, এই ক্ষেত্রে তো অনেকগুলো মেডিসিন আমরা পাবো, যে হাঁটু খোলায়। আর ডান সাইডে সালফার আছে, চায়না আছে, বেনজুইক অ্যাসিড আছে। লেফট সাইডের মধ্যে আমাদের কলসিকাম আছে, সিকুটা ভিরেসা আছে, অ্যাসপিউলাস আছে। তাহলে অস্টিও আর্থ্রাইটিস, নি জয়েন্টে অস্টিও আর্থ্রাইটিস, সাথে আমরা যদি ডিপ্রেশন যোগ করি, তাহলে কিন্তু আমরা
বেশ কিছু মেডিসিন পেয়ে যাবো এবং এগুলো দিয়ে কিন্তু আমরা হাঁটু ব্যথা খুব ভালো রেজাল্ট কিন্তু পাবো।